বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা জানেন যে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। আপনারা মনে করছেন যে দুইটা সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে একটু লক্ষ্য করবেন যে এখানে প্রায় হচ্ছে 6টা সাবজেক্ট আছে। কি কি? ভূগোল, পরিবেশ, দুর্যোগ 3টা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন 3টা, 6টা সাবজেক্টের আপনার প্রশ্ন সমাধান। সুতরাং ইটস এ রিয়ালি বিগ ডিল। আমরা সবাইকে ধন্যবাদ। একে একে আমরা সব সমাধান করব। আশা করি আপনারা যারা আছেন সবাই একটু কাইন্ডলি কি করবেন, মেনশন করে দিবেন, যাতে সবাই এখানে কি করতে পারে, যুক্ত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথমে দেখেন, পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে কি বলা হয়? অক্ষরেখা, সমাক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা। তাহলে অবভিয়াসলি একের উত্তর দেওয়া আছে খ। সিম্পলি লক্ষ্য করবেন যে এইটা যদি কি হয়, সিম্পলি লক্ষ্য করবেন যে এইটা পৃথিবী। এই পৃথিবীর মধ্যভাগ দিয়ে যে রেখাটা চলে গেছে এটা 0 ডিগ্রি। এখানে সূর্য খাড়া ভাবে কিরণ দেয়। তাহলে এইটাকে বলা হয় নিরক্ষ, মানে নাই অক্ষ। এটা 23.5 ডিগ্রি, এটা কর্কট, এইটা 23.5 ডিগ্রি মকর। ঠিক আছে, 23.5 ডিগ্রি কর্কট, 23.5 ডিগ্রি কি মকর। এখানে 46 ডিগ্রি একটা হচ্ছে নাতিশীতোষ্ণ। এইটা বাতাসের চাপের ক্ষেত্রে এই রেখাটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। এইটাও 46.5, এইটা 66 থেকে 90 ডিগ্রি দক্ষিণ মেরু, এইটা 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর মেরু। তাহলে সিম্পলি আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে এই 0 ডিগ্রি থেকে এই দিকে 90, এই দিকে 90, এই 180 ডিগ্রি ভৌগোলিক রেখাগুলোকে বলা হয় অক্ষাংশ বা অক্ষরেখা, অর্থাৎ অক্ষের অংশ। পৃথিবী তো গোল, পৃথিবীটা হচ্ছে সার্কেল। এই সার্কেলের এক একটা পার্টকে বলা হয় অ্যাক্সিস বা অক্ষ, এই অক্ষের অংশ। তাহলে এই 0 ডিগ্রি থেকে এই দিকে 90 ডিগ্রি, এই দিকে 90 ডিগ্রি পর্যন্ত এই 180 ডিগ্রি যে প্যারালাল পূর্ব পশ্চিমগামী রেখা, এটাকে বলা হয় অক্ষাংশ বা অক্ষরেখা। এইটা অ্যাকচুয়ালি মেজার করা হয় যে একটা অংশ সূর্যের পৃথিবীর মধ্যভাগ, যে সূর্য খাড়াভাবে কিরণ দিচ্ছে, সেটা 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। অর্থাৎ পৃথিবীর মধ্যভাগ থেকে কত দূরে, কত উত্তরে, কত দক্ষিণে আছে, বা সূর্যের কত কাছে আছে, পৃথিবীর কত মধ্যভাগে আছে, এইটা বোঝানোর জন্যই আপনার অক্ষাংশ বা অক্ষরেখাটা করা হয়। আর সমাক্ষরেখাটা অনেকবার প্রশ্ন এসেছে।
সমাক্ষরেখাটা হচ্ছে সম অক্ষ, একই অক্ষাংশে অবস্থিত যতগুলো স্থান আছে সবই সমাক্ষ। ধরেন বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে 23.5 ডিগ্রি, পাকিস্তানের আপনার লারকানা প্রদেশের হচ্ছে কি 23.5 ডিগ্রি, এখানে দেখা যাচ্ছে যে ভারতের হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, এগুলো 23.5 ডিগ্রি, এইদিকে ইরানের হচ্ছে আবিদজানের হচ্ছে 23.5 ডিগ্রি, এইদিকে ইরাকের হেবরনের 23.5 ডিগ্রি, এদিকে মেক্সিকো সিটি পর্যন্ত 23.5 ডিগ্রি। তাহলে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যত প্যারালাল সেগুলো সমাক্ষরেখা। এখন আমরা দেখব যে বাংলাদেশের গ্রিনিচ মান কোনটি। সিম্পল, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, বারবার আসে ঘুরে ফিরে। আমরা দেখলাম এইটা, দেখলাম পৃথিবী, পৃথিবী। এখন ঠিক এই জায়গায় গ্রিনিচ, দীর্ঘিকার দেওয়া ঠিক না বিদেশি শব্দে, গ্রিনিচ এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি লন্ডন, এই পারে হচ্ছে 180 ডিগ্রি, এই পারে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সিম্পলি হচ্ছে এইটা হচ্ছে উত্তর দক্ষিণে কাল্পনিক রেখা, এটা হচ্ছে অক্ষরেখা, এটা উত্তর এটা দক্ষিণ। আর আপনি যেটা বলছেন জামিল আব্দুল্লাহ, সেটা হচ্ছে এটা পূর্ব এটা পশ্চিম, ঠিক আছে? তাহলে এটা পূর্ব পশ্চিমগামী, আপনি এই বিষয়টাকে ভালো করে একটু বুঝেন তারপরে। তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে বাংলাদেশ 90 ডিগ্রি, এটা হচ্ছে ঢাকা। তাহলে আপনি জানেন যে প্রতি 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট করে বাড়ে অথবা কমে। তো সিম্পল, এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় বা এটা সময় সাপেক্ষ। সোজা হিসাব হচ্ছে 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা। তাহলে ঢাকা হচ্ছে কত? 90, 90 আর 15, 6 15 90, তাহলে 6 ঘন্টা। তাহলে ঢাকার সময়ের মান কত? 6 ঘন্টা। তাহলে উত্তর আর দক্ষিণের যে কাল্পনিক রেখাগুলো সেটা তাহলে অক্ষাংশ তেমন পূর্ব এবং পশ্চিমে, এটা পৃথিবী, এটা পূর্ব এটা পশ্চিম, তাহলে পূর্ব দিকে 180, পশ্চিম দিকে 180, এই 360 ডিগ্রিকে বলা হয় দ্রাঘিমা বা দ্রাঘিমা রেখা। সূর্য যেহেতু পূর্ব দিক থেকে উঠে আর সময় যেহেতু নির্ধারণ করা হয় পূর্ব দিক থেকে, জাপানকে বলা হয় নিহন, ইংরেজিতে বলা হয় নিপ্পন, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। সুতরাং পূর্ব থেকে যেহেতু সময় ধরা হয় পূর্বের সময় বাড়ে, তাহলে 1 ডিগ্রিতে 4 মিনিট বা 15 ডিগ্রিতে 1 ঘন্টা সময় বাড়ে। তাহলে বাংলাদেশ 90 ডিগ্রি, তাহলে সিম্পল বাংলাদেশের জিএমটি, জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বা গ্লোবাল স্ট্যান্ডার্ড বা দ্য আর্থ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তাহলে 6 ঘন্টা। এরপর আমরা দ্বিতীয় ইয়েতে চলে যাই।
এখানে বাংলাদেশ ভারতের সীমারেখা কত কিলোমিটার, এই প্রশ্নটা নিয়ে আপনারা আমাকে যথেষ্ট কি করেছেন, কোয়েশ্চেন করেছেন, অনেকবার জানতে চেয়েছেন। আমি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সিম্পল, তাহলে মোট সীমান্ত 5138 কিলোমিটার। তাহলে মোট সীমান্ত হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র তটরেখা হচ্ছে 712 কিলোমিটার আগে ধরা হতো, কোনো কোনো সময় 716 কিলোমিটার বলা হতো, কিন্তু 7ই জুলাই 2014, এটা মিয়ানমার 7ই জুলাই 2014 পিসিএ রায় দিল ভারতের বিরুদ্ধে, আর 14ই মার্চ 2012 ইটলস রায় দিল মিয়ানমারের বিরুদ্ধে। রায় দেওয়ার ফলে বাংলাদেশের সমুদ্র তট ধরা হলো হাড়িয়াভাঙ্গা নদীর মধ্যস্রোত থেকে পূর্ব দিকে নাফ নদীর মধ্যস্রোত। তাহলে এইটা হিসেবে 711 কিলোমিটার সমুদ্র তট, 711 কিলোমিটার। তাহলে মোট সীমা থেকে যদি আপনি সমুদ্র তট বাদ দেন, তাহলে হলো কোনটা? স্থল, 4427 কিলোমিটার। এখানে আমরা যদি সিম্পলি দেখি হিসাবটা, তাহলে এখানে আমরা দেখব এখানে আমরা, আচ্ছা এখানে হচ্ছে না, একটু এবারে যাই। এখানে নাফ নদীর মধ্যস্রোত থেকে হাড়িয়াভাঙ্গা নদীর মধ্যস্রোত, এইটা ধরা হচ্ছে টোটাল 711 দিয়ে 4427 হচ্ছে। এখানে আছে মিয়ানমার। মিয়ানমারের বর্তমান হচ্ছে 271 কিলোমিটার, আর এটা হচ্ছে ভারত। তাহলে ভারতেরটা কত? আমরা যদি এইটাকে একটু মিনিমাইজ করে দুশো 71 বাদ দিই, তাহলে বাকি থাকছে কত? ভারত। চার হাজার 156 কিলোমিটার। তাহলে 4156 কিলোমিটার এটা হচ্ছে আপনার ভারত। এইটা একটু ঠিক করে নেন। মোট সীমা 5138 কিলোমিটার, সমুদ্র তট 711 কিলোমিটার, 4427 থেকে মিয়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 271। আগে মিয়ানমার ধরা হতো 282, কিন্তু ইটলস এবং ইউএন ক্লস রায় দেওয়ার ফলে আপনার বর্তমান যেটা, সেটা মিয়ানমারের সাথে সমুদ্র দৈর্ঘ্য 271 কিলোমিটার। তাহলে বর্তমান ভারতের সাথে দৈর্ঘ্য হচ্ছে 4156। আর আপনি বাংলাদেশের সাথে কতটি দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা আছে? সিম্পল হচ্ছে, এটা কত? দুইটা, মিয়ানমার এবং ভারত। আর তামাবিলের সংলগ্ন ভারতীয় স্থল বন্দর এটা হচ্ছে ডাউকি, ডাউকি আর আমাদের তামাবিল। গুড। এখন এখানে দেখেন 33 কিলোমিটার দীর্ঘ দেশের সবচেয়ে উঁচু স্থান কিনা?
থান কি না, এই জায়গাটা একটু মিস্টেক আছে, এই জায়গাটা এইটা হবে থানচি, আর এটা আলী কদম, আলী কদম এবং থানচি। এটা বান্দরবানে। হামহাম জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? এটা মৌলভীবাজার। কোন জেলাকে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ বলা হয়? অ্যাকচুয়ালি এক দ্বীপ এক জেলা বাংলাদেশের ভোলা। এই ভোলাটা বাংলাদেশের নেক্সট টুরিস্ট ফিউচার। আমরা জানি যে আমাদের বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় প্ল্যানিং এবং প্রকল্প কোনটা? ডেল্টা প্ল্যান 2100 বা বদ্বীপ পরিকল্পনা 2100। এই বদ্বীপ পরিকল্পনা 2100 একটা 6টা থিমেটিক এরিয়ার মধ্যে একটা হচ্ছে ভোলা। এখানে আপনার যে কাজটা করা হবে, ভোলাকে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র করে তোলা হবে। এই জন্য এটার উপাধি দেওয়া হয়েছে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ বা নেক্সট ট্যুরিস্ট পসিবিলিটি। আপনারা জানেন যে বাংলাদেশ অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, সবচেয়ে বেশি ন্যাচারাল রিসোর্স ধরা হয়, কিন্তু বাংলাদেশে কোনো ট্যুরিস্ট প্রসপেক্ট এবং পসিবিলিটি নাই। মানুষ যায় পাতায়া, ব্যাংকক, এই সেই এগুলো জায়গায় যায়, কিন্তু বাংলাদেশ সুন্দর কম না। তো বাংলাদেশের নেক্সট ট্যুরিজমটা করা হচ্ছে আপনার এই ভোলাকে কেন্দ্র করে। আচ্ছা, হাওড়, হাওড়টা প্রথম আমাদেরকে জানতে হবে। আমরা দেখলাম যে এইরকম প্রায় গোলাকার জলাভূমি, যেটা পাড় থেকে কেন্দ্রের দিকে গভীরতা অত্যন্ত বেশি। তাহলে তানজিনা হাসান দিবা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা হাওড়টাকে দেখলাম যে বিল আর হাওড়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে বিল বিক্ষিপ্ত, বিল হচ্ছে 3 মাস থেকে 4 মাস পানি থাকে, হাওড় প্রায় 4 থেকে 6 মাস পানি থাকে। আর হাওড় হচ্ছে গোলাকার, পাড় থেকে কেন্দ্রের দিকে গভীরতা ক্রমশই বাড়তে থাকে। তাহলে সবচেয়ে বড় হচ্ছে হাকালুকি, এইটা হচ্ছে 215 স্কয়ার কিলোমিটার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রামসার, টাঙ্গুয়ার 97.87 স্কয়ার কিলোমিটার বা 9727 হেক্টর। এইটা কে রক্ষা করতে হবে। এইটাকে যদি রক্ষা না করা যায় তাহলে পৃথিবীর প্রবলেম হবে, শুধু বাংলাদেশে না, বায়োডাইভার্সিটির প্রবলেম হবে। 1971 সালে রামসার কনফারেন্সে বলেছিল যে প্রিভিয়াস 100 years ago approximate 1000 plant species or animals going to be abolished and to be intent. We shouldn't forget one important thing, the 4 ice age. So this sort of abolishment will create another havoc like ice age. এভাবে যদি 100 বছরে 1000 প্রাণী, উদ্ভিদ প্রাণী প্রজাতি বিপন্ন হয়ে গেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে 4টা বরফ যুগ শুনেছো সেই রকম অবস্থা হবে। তো এই জন্য রামসার সম্মেলন থেকে ইউনেস্কো ন্যাচারাল হেরিটেজ সাইট কিছু নির্ধারণ করেছে যে যেগুলোকে রক্ষা করতে না পারলে পৃথিবীর বায়োডাইভার্সিটির প্রতি প্রভাব পড়বে। তার মধ্যে উই আর লাকি এনাফ। এর মধ্যে বাংলাদেশের 2টা জায়গা আছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওড় 97.87 স্কয়ার কিলোমিটার, আর সুন্দরবনের 5575 স্কয়ার কিলোমিটার। এই 2টা জায়গা যদি পৃথিবী রক্ষা করতে না পারে তাহলে গোটা পৃথিবীর বায়োডাইভার্সিটির উপর প্রভাব পড়বে। আচ্ছা, এরপর ভূত্বকের প্রধান উপাদান আমরা জানি অক্সিজেন, সিলিকন। কোনটি পাললিক শিলার উদাহরণ? কেওলিন। পাললিক শিলা অনেক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি? কেওলিন। ঠিক আছে, দেখেন এখন কোন নদীতে অশ্বক্ষুর আকৃতির হ্রদ দেখা যায়?
আপনারা এইটা একটু বুঝতে হবে, অনেকে এটা বুঝতে পারেন না, আমি তো আপনাকে ইয়ে করে দিচ্ছি। সিম্পল দেখেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, এইটা ধরেন নদী, তো পর্বত থেকে আসা অধিকাংশ নদী সাধারণত কি হয়, সর্পিল হয়। কিন্তু অত্যন্ত প্লাবন যখন হয়, বন্যা যখন হয়, তখন এই পানির তোড়ে এই পাড়গুলো কি হয়ে যায়, ভেঙে যায়, যায় পানি সোজা প্রবাহিত হওয়া শুরু করে। তখন এই তখন যেটা হয়, নদী স্ট্রেট হয়ে যায়। তখন এইগুলো এই হ্রদে পরিণত হয়, তখন এটাকে কি বলে, অশ্ব ক্ষুরাকৃতির হ্রদ। অশ্ব মানে ঘোড়া, আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে কি বসানো হয়, খুরের ওপরে একটা পাত বসানো হয় স্টেলের, যাতে খুরাটা ক্ষয় না হয় দৌড়াইতে। তাহলে এই হ্রদটা দেখানো হয়। উত্তরটা একটু কনফিউজিং, আপনি উত্তরটা নেবেন হচ্ছে পদ্মা, উত্তরটা নেবেন পদ্মা। এখন কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে, এই প্রশ্নটা বারবার আসে, হ্যাঁ বারবার আসে। এখন আপনি এটা লক্ষ্য করবেন একটু, উত্তরটা হচ্ছে হালদা। হালদা থেকে প্রায় প্রশ্ন আসে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এইটা ধরেন খাগড়াছড়ির বাদান্তলী পর্বত, আর এইটা হচ্ছে চিটগং। এখন এখানে নাফ, সাঙ্গু, মুহুরী, মাতামুহুরী, হালদা, বোয়ালখালী, কাসালং, রাখিয়ান, এই কর্ণফুলীতেরা পড়েছে। এর মধ্যে এই হালদাকে হেরিটেজ ঘোষণা করার একটা কারণ আছে। আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু খাগড়াছড়ি, বাদামতলী পর্বত থেকে কর্ণফুলী পর্যন্ত এটা পার্বত্য পাথুরে। এখানে নদীতে অনেক বড় বড় আপনার কি থাকে, পাথর থাকে এবং মাছ, পাথর থাকে, হোগলা, নল খাগড়া, বাঁশ, বেত, ঝোপঝাড় ইত্যাদি থাকে। তাহলে প্রথম যখন বর্ষণ হয়, এই প্রথম বর্ষণে যে জিনিসটা দেখা যায়, তখন হচ্ছে আপনার সব নদী, উপনদী, শাখা নদীগুলো কানেক্টেড হয়ে যায়। তাহলে এই নদীগুলোর কার্প জাতীয় যে মাছগুলো আছে, এই মাছগুলো সব চলে যায় হালদায়, এবং তারা হালদার তখন স্রোতের তীব্রতা বেশি থাকে, তখন তারা স্রোতের বিপরীত দিকে মুখ করে থাকে, ফলে স্রোতটা চাপ পড়ে হচ্ছে পেটে, ফলে ডিমগুলো তাড়াতাড়ি পেট থেকে বাচ্চা হয়ে ডিমগুলো তাড়াতাড়ি পেট থেকে বেরিয়ে যায়। এটা একটা। আর দ্বিতীয় কথা, অনেকগুলো পাথর, হোগলা, নলখাগড়া, গভীরতা, ঝোপঝাড় থাকা, এখানে জেলেরা সহজে জাল ফেলতে পারে না। এই জন্য খাগড়াছড়ি, হালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নকর্তাকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন। অ্যাকচুয়ালি গাইড গুলো আপনাদের অনেক ক্ষতি করে, অনেক মার্কস আপনাদের নষ্ট করে দেয়। অনেকে গাইডের কারণেই কি হতে পারে না, নোট গাইডের ভুলের কারণেই 2-4 মার্ক কম পেয়ে পিলিতে টিকে না, বলে যে বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। নো, নাতিশীতোষ্ণ অঞ্চলের গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, আর চরম ভাবাপন্ন অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি। সমভাবাপন্ন মানে হচ্ছে যেটা সমান প্রায়। তাহলে বাংলাদেশে মানে তাপ সর্বনিম্ন হচ্ছে মানে
বরফ জমে না, এটা ধরেন প্রায় হচ্ছে 0 থেকে 1 থেকে ধরেন 50 সর্বোচ্চ মানুষ বসবাস করতে পারে। 50-এ 52 পর্যন্ত মানুষ বসবাস করতে পারে। তাহলে এই 52 অর্ধেক হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের তাপমাত্রা 26.02 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি সমভাবাপন্ন, অর্থাৎ গ্রীষ্মের সময় গ্রীষ্ম অনুভূত হয়, শীতের সময়ও শীত লাগে। আর 15 ডিগ্রি সেলসিয়াস এটা প্রায় হচ্ছে কি নাতিশীতোষ্ণ। আর 10 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে শীতল। আর হচ্ছে 5 থেকে 0 থেকে 5 ডিগ্রি এটা হচ্ছে তুন্দ্রা। ঠিক আছে, স্পষ্ট বাংলাদেশ হচ্ছে সমভাবাপন্ন কি অঞ্চল, কিন্তু গাইডে কি লেখা থাকে নাতিশীতোষ্ণ। তাহলে বাংলাদেশের তাপমাত্রা কেমন, সমভাবাপন্ন। আর জলবায়ু কেমন, জলবায়ুটা হচ্ছে মৌসুমী। তাহলে বাংলাদেশের জলবায়ু হচ্ছে মৌসুমী, আর বাংলাদেশের হচ্ছে জলবায়ুর তাপমাত্রা হচ্ছে সমভাবাপন্ন। কেউ এদিক ওদিকে যাবেন না, আপনি অনেক বড় কিছু মিস করবেন, কারণ এখানে অনেক কনফিউশন থাকে। ঠিক আছে, এবার আমরা পরেরটাই চলে গেলাম। এই প্রশ্নটা এসেছে মানে আসছে, সাইক্লোন তৈরিতে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস লাগে। একটু মনোযোগ দিবেন, এই জাতীয় প্রশ্ন বারবার আসে কিন্তু আপনি পারেন না। কি কারণে পারেন না? যে জেনারেলি আমরা আসলে যেটা বিশেষের নামে পড়ি ভূগোলে, সেটা আসলে বিশেষ সম্পর্কিত না। সিম্পল একটা জিনিস মনে রাখবেন, সেটা কি, কোন বস্তুর ওজন বাতাসের সমান হলে সেটা বাতাসে ভাসে। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে আপনার জলীয় বাষ্প, তারপরে আর্গন, এগুলো। কোন বস্তুর ওজন বাতাসের থেকে ভারী হলে নিচের দিকে পড়ে যাবে। কোন বস্তুর ওজন যদি কি বাতাসের থেকে হালকা হয় তাহলে উপরের দিকে উঠবে। তাহলে কোন বস্তু যদি বাতাস যদি কোন জায়গায় যদি বেশি শীত পড়ে তাহলে বাতাস ঘন হয়। তাহলে যখনই যত বেশি ঠান্ডা পড়বে বাতাস তত ঘন হবে, তত ওজন বেশি হবে, তত নিচের দিকে নামবে। আর বস্তু যত উত্তপ্ত হবে বাতাস তত হালকা হবে এবং উপরের দিকে উঠবে। তাহলে বাতাস যখন হালকা হয়ে কি করে উপরের দিকে উঠে, তখন শূন্য স্থান পূরণ করার জন্য এই দিককার বাতাস ছুটে আসে, এসে কি লাগে, ধাক্কা লাগে, লেগে কিসের সৃষ্টি হয়, সাইক্লোন। তো সাধারণত সাইক্লোন হয় কত ইয়েতে, সাধারণত সাইক্লোন হয় আপনার 35 ডিগ্রির ঊর্ধ্বে তাপমাত্রা হলে সাধারণত ভালোভাবে সাইক্লোন হয়। কিন্তু ন্যূনতম 27 ডিগ্রি যদি না হয় তাহলে কি হবে না, সাইক্লোন হবে না। কারণ কি, যে 27 ডিগ্রি 25 ডিগ্রিতে অ্যাভারেজ প্রায়, 27 ডিগ্রি না হলে বাতাস উপরের দিকে উঠবে না। আর বাতাস উপরের দিকে না উঠলে কর্কটীয় মকরীয় উচ্চচাপ থেকে বাতাস নিচের দিকে প্রবাহিত হবে না, ধাক্কা লাগবে না এবং ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে না। এটা আপনার জানা খুবই জরুরি। আচ্ছা, কোন গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? মিল্কি ওয়ে। কোন গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়? ছায়াপথ। আচ্ছা, সবচেয়ে বড় উপগ্রহ কোনটা? টাইটান। টাইটান মানেই বড়, এটা মনে রাখার সোজা উপায় বলি, টাইটান মানেই বড়, ওল্ড, বিগ।
যেমন টাইটান কাদেরকে বলা হয়? গ্রিসের ওল্ড গড গুলোকে টাইটান বলা হয়, যেমন জিউস, পসিডন, হেডিস, এরা 3 ভাই। এদের বাবার নাম হচ্ছে ক্রোনাস এবং মায়ের নাম রিয়া। ক্রোনাসের বাবার নাম হচ্ছে ইউরেনাস এবং মায়ের নাম গায়া। সুতরাং জিউস, পসিডন, হেডিস, ক্রোনাস, ইউরেনাস, রিয়া, গায়া, জিউসের প্রতিদ্বন্দ্বী প্রমিথিউস, যে মানুষের বন্ধু প্রমিথিউস, এবং জিউসের ইয়ের মামা যে হচ্ছে ক্রোনাসের শ্যালক হেপেরিয়ন, মুন গড, এই কয়েকজন দেবতাকে কি বলা হয়? টাইটান বলা হয়। ওশিয়ানকে টাইটান বলা হয়, আরেকজন ভুলে গেছি ওশিয়ান, তাকেও টাইটান বলা হয়। কিন্তু পরে যারা আছে তাদেরকে বলা হয় নিউ গড। তো টাইটান মানে বড়। সনাতনদের টাইটান 3টা আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের ইয়েতে। লাইট ইয়ার। এখন পৃথিবীর তুলনায় এত দূরত্ব যে আপনি কল্পনা করতেন, আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 কিলোমিটার অতিক্রম করে। 600 কোটি বছর আগে পৃথিবী কি তৈরি হয়েছে, এখন পর্যন্ত এই গ্যালাক্সির অনেক নক্ষত্রের আলোই পৃথিবীতে এসে পৌঁছায়নি, অথচ আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। তাহলে সিম্পল ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আলো 1 বছরে যত পথ অতিক্রম করে, সেই টোটাল পথটাকে কি বলা হয়? 1 আলোক বর্ষ। অর্থাৎ আলো 1 বছরে এত দূর পথ। তাহলে গ্যালাক্সির গুলোর দূরত্ব কত, এটা বোঝানোর জন্য বলা হয় আলোকবর্ষ। আলোকবর্ষ মানে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে। সৌরজগতের সবচেয়ে গ্রহ হচ্ছে বৃহস্পতি। জুপিটার মনে রাখার সোজা উপায় হচ্ছে, রোমানদের, গ্রিকদের দেবতাদের রাজা হচ্ছে জিউস। জিউসকে ল্যাটিন ভাষায় বলা হয় জুপিটার, রোমানরা বলে জুপিটার, তাই সেই সবচেয়ে বড়। এরপরে অন্ধকার আসছে, যেটা না, কিন্তু এখানে অন্ধকার থাকলে তো খারাপ না, এটা বলতে পারে, এটাতে একটু মোটামুটি বোঝা যায় এই আর কি। ফেসবুক গ্রুপে তো ওইটা একটু লাইট ব্রাইটনেস বাড়ায় নেয় পরে, ওটা এই থেকে আসে। এই যে ডার্ক আসছে, লাইটটা দিয়ে দেন। লাইট তো দেওয়া হয়েছে এপারে এদিকে, ফেসের দিকে। ওইদিকে এগুলো হবে না স্যার, ওইটা উল্টা দিকে থাকে, ওইদিকে দিলে আর কালো দেখা যাবে। আপনি ওইটা সরান, এই আলোটা আসতে দেন। স্যার এই আলোটার হ্যাঁ, ওইটা ঢেকে যাচ্ছে তো, বোর্ডে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আহ্নিক গতি। এবার দেখলাম আহ্নিক গতি যেসব স্থানে সমান নয় পৃথিবী। আচ্ছা, আহ্নিক গতি আর বার্ষিক গতি আপনাকে একটা ব্যাপারে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে বিষয়টা। আহ্নিক মানে কি? দৈনন্দিন। পৃথিবী প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার বেগে, তাহলে পৃথিবীর গতি 29 কিলোমিটার বেগ, 66.5 ডিগ্রি হেলে পশ্চিম থেকে পূর্ব দিকে, 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ডে সূর্যকে পরিভ্রমণ করে। তাহলে এটাকে কি বলা হয়? 1 ইয়ার বা বার্ষিক গতি। এই সময়টাতে
সূর্যকে একবার সার্কেল করে, বার্ষিক গতি। আবার একই সাথে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে পৃথিবী তার নিজের অ্যাক্সেসকে কি করে, পরিভ্রমণ করে। তাহলে এইটাকে বলা হয় আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতি একেবারে সমান হবে সব জায়গায়, কিন্তু সমান হয় না কি কারণে? এইটা 12,757 কিলোমিটার। তাহলে আর এইটা হচ্ছে 12,710 কিলোমিটার। তাহলে পৃথিবী নিরক্ষ প্রদেশে একটু স্ফীত, মেরু প্রদেশে একটু চাপা। সুতরাং পৃথিবী ফুল সার্কেল না, পৃথিবী জিওয়েড সার্কেল। জ্যামিতির ভাষায় যেটাকে বলা হয় জিওয়েড। জিওয়েড মানে হচ্ছে জিও বা পৃথিবীর মতো গোলাকার, আর পরিপূর্ণ গোলককে বলা হয় সার্কেল, ফুটবল। তাহলে পৃথিবী যেহেতু পরিপূর্ণ সার্কেল না, 360 ডিগ্রি না, সুতরাং সব জায়গায় আহ্নিক গতির সমান হবে না। পৃথিবী যদি পরিপূর্ণ সার্কেল হতো তাহলে সমান হতো। ধন্যবাদ। এবার আমরা পরের ইয়েতে চলে যাই। কয়লা রূপান্তরিত হয় গ্রাফাইট। আমরা যে পেন্সিল লিখি না, পেন্সিলের আগায় যে শীষ বলি, এই শীষটাই হচ্ছে গ্রাফাইট। তাহলে এটা এক সময় কয়লা ছিল। চাপ, তাপ, তারপরে হচ্ছে সময়ের সাথে সাথে এটা কেমিক্যাল চেঞ্জ হয়, এটা ফিজিক্যাল চেঞ্জ হয় না, এটা কেমিক্যাল চেঞ্জের ফলে এটা কয়লা থেকে গ্রাফাইটে পরিণত হয়। ভূমিকম্পের সংগঠনের জন্য প্রধানত দায়ী প্লেট সমূহের কি? অ্যাকচুয়ালি ভূমিকম্পের জন্য অনেক কিছুই দায়ী। যেমন শিলা চুক্তিতেও ভূমিকম্প হয়, আগ্নেয়গিরির আগ্নুৎপাতে তো মারাত্মক পর্যায়ে ভূমিকম্প হয়, হিমবাহর প্রভাবেও কি ভূমিকম্প হয়। কিন্তু এখানে একটা বিষয় আমাদের একটু ভালো করে কি জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমরা দেখলাম যে এইটা ম্যাগমা চেম্বার আর এইটা পৃথিবী পৃষ্ঠ। এখান থেকে সরাসরি এটা প্লেট। কোথায়কার প্লেট? অশ্ম মন্ডল। তাহলে এইটা অশ্ম মন্ডলের প্লেট, সোজাসুজি 90 ডিগ্রি। এটাকে বলা হয় এপি সেন্টার। এটা দুইবার এসেছে। তাহলে সরাসরি এপি সেন্টার, এখান থেকে যখন ধাক্কাটা এই পর্যন্ত যায় তখন আস্তে আস্তে পৃথিবী কি কেঁপে ওঠে। তাহলে অশ্বমণ্ডলের প্লেটটা যদি কি না কাঁপে তাহলে পৃথিবী কি করবে না? পৃথিবী তাহলে ভূমিকম্প হবে না। তাহলে ভূমিকম্পটা সবসময় দেখবেন নিচ থেকে হয়, এখান থেকে সরাসরি যেখানে আঘাত করছে আঘাতটাকে বলা হয় এপিসেন্টার, 90 ডিগ্রি বরাবর। এবং এই আঘাতটাতে পৃথিবীর প্লেট, আপনারা জানেন যে পৃথিবী প্রাথমিক পর্যায়ে একটি কি ছিল? মহাদেশ। এটাকে বলা হতো প্যানজিয়া, আর একটি মহাসাগর, এইটাকে বলা হতো টেথিস। পৃথিবীর এই প্লেটো টেকটনিক পদ্ধতিতে প্লেটগুলো ডিভাইডেড হয়ে যাওয়ার পরেই 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর হয়েছে। তো প্লেটগুলো যতক্ষণ পর্যন্ত মুভমেন্ট না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? ভূমিকম্প হবে না। আবার অনেক সময় বড় বড় শিলাখণ্ড নিচে পড়লেও পৃথিবী হালকা কেঁপে ওঠে, আগ্নেয়গিরির আগ্নুৎপাতের ফলেও পৃথিবী কেঁপে ওঠে, হিমবাহ এসে দাঁড়াম করে পড়লেও পৃথিবী কেঁপে ওঠে, তখন মৃদু ভূমিকম্প হয়। কিন্তু পৃথিবীর মূল ভূমিকম্পটা হয় নিচ থেকে, এই ম্যাগমার চাপে, ব্লাস্টে। পলল পাখা, পলল সমভূমি। শোনেন, এইটা যেহেতু দুবার প্রশ্ন এসেছে নতুন সিলেবাসে, সুতরাং এটা আপনাকে ভালো করে
জানতে হবে। আপনি একটু মনোযোগ দেন। আপনি লক্ষ্য করবেন যে এটা পর্বত, মালভূমি, পাহাড়, টিলা, এইটা ধরেন পর্বত, মালভূমি, পাহাড়, টিলা, সোপান, সমভূমি। তাহলে এই পর্বতের এখানে থেকে এই যে বরফ, এই বরফগুলো পানি আকারে গড়ে এখানে পড়ে। এর আগে এগুলো বরফ ছিল, এখানে পড়ে এই জায়গায় এই যে ব আকৃতির একটা কিসের সৃষ্টি হয়, সমভূমি। তাহলে এই সমভূমিকে এক করলে দেখা যায় পাখার মতো দেখায়। এটা দুবার এসেছে। তাহলে পাহাড়ের ঢালে যেটা হয় সেটাকে কি বলে? পলল পাখা। আর একটা পলল পাখাকে আমরা বদ্বীপ বলি। এই যাওয়ার সময় এদিক করে ব আকৃতির অনেকগুলো কি দ্বীপ সৃষ্টি করে, সেটা হচ্ছে কি মোহনায়। তাহলে মোহনায় এবং পাহাড়ের ঢালে পলল ভূমি যে ছোট্ট কি সৃষ্টি হয় সেটাকেই বলা হয় পলল পাখা। এটা বারবার আসে, প্রশ্নকর্তা ভালো প্রশ্ন করেছে এটা দিয়ে। এরপরে পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত, কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে, এটা আপনাকে একটু জানতে হবে। আটবার এসেছে কোন ইয়েতে, এইখানে আপনাকে জানতে হবে। প্রথম ব্লকে দেখবেন রাঙ্গা মাটি, তারপরে কি খাগড়া ছড়ি। পরের ব্লকে দেখবেন কুমিল্লা, চাঁদপুর। নেক্সট ব্লকে দেখবেন ঢাকা, মুন্সিগঞ্জ। তারপরের ব্লকে আপনি দেখবেন হচ্ছে ফরিদপুর। তারপরের ব্লকে দেখবেন মাগুরা, ঝিনাইদহ। আর লাস্ট ব্লকে দেখবেন চুয়াডাঙ্গা। এই 10টা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। এটা বারবার আসবে। কেউ ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য। কেউ এটা কি করবেন না, মিস্টেক করবেন না। আচ্ছা, এরপর আমরা দেখলাম বরেন্দ্র মাটি কোন বর্ণের? ধূসর ও লাল। ঠিক আছে। পদ্মা নদীর শাখা নদী কোনটা? গড়াই। পদ্মা থেকে প্রশ্ন আসে, জানেন তো, পদ্মা প্রধান নদী। আমরা এখানে দেখলাম যে হিমালয়, এখানে হিমালয়, এখান থেকে আমরা দেখলাম দামোদর, মন্দাকিনী, মীনাক্ষী, তারপর শ্বেত গঙ্গা। এটা হরিদ্বারে মিলে গঙ্গা নামে চলে আসলো। এখানে দেখলাম এলাহাবাদে এসে যমুনা, সরস্বতী আর গঙ্গা এগিয়ে গেল। তারপর এগিয়ে যেতে যে এখানে কালী, কুশি, সন্ডাকি বানারসে। এরপর নেপাল থেকে 7টা নদী সপ্তকী এসে মিলিত হলো পাটনায়। এখান থেকে গুমতি চলে আসলো। এরপরে নদীটা এগিয়ে যেতে লাগলো বাংলাদেশে। এখান থেকে অজয়, ভাগীরথী, হুগলি দিয়ে এই নদীটা গঙ্গা নামে বাংলাদেশে ঢুকলো। ঢুকে এখানে মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, গড়াই, মধুমতি, আড়িয়াল খা, ধানসিঁড়ি, কীর্তনখোলা, এখানে কপোতাক্ষ, হাড়িয়াভাঙ্গা, হরিণঘাটা, পশুর, শিবসাদ, চিত্রা। তাহলে এই দিক দিয়ে চলে গেল বড়াল,
এই দিক দিয়ে নারদ। তাহলে এখান থেকে এই সবগুলো হচ্ছে পদ্মার কি শাখা নদী। প্রায় ৩৮,০০০ বর্গ কিলোমিটার পদ্মা শাখা নদী দিয়ে তৈরি। এই জন্য পদ্মা বাংলাদেশের কি প্রধান নদী। আমরা পরের কোয়েশ্চনে চলে যাই। শীতকালে বায়ু প্রবাহিত, কোন বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত খুব কম হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সিম্পলি এখানে লক্ষ্য করব, এইটা দেখলাম এই যে ট্যাগটার কারণে কিচ্ছু কি করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এখানে আমরা জিনিসটা একটু ভালো করে দেখব। এটা আমরা দেখলাম বাংলাদেশ, এখন গ্রীষ্মকালে আমরা দেখি যে এটা কর্কট ক্রান্তি। আমরা দেখি যে ২১শে জুন এখানে খাড়াভাবে কিরণ দেয়, ফলে এপ্রিলের দিকে সূর্য ঠিক এই জায়গায় থাকে। মে, জুন, তাহলে এইটা গ্রীষ্মকাল। তাহলে স্থলভাগ অনেক কি থাকে, উত্তপ্ত থাকে, ফলে সমুদ্রের বাতাস স্থলভাগের থেকে শীতল থাকে। তাহলে বাতাস যত শীতল থাকবে তত ভারী, আর যত উষ্ণ থাকবে তত হালকা হবে। তাহলে ভারী বাতাস হালকা বাতাসের দিকে গড়িয়ে যাবে, এটা তো স্বাভাবিক। তাহলে গ্রীষ্মকালে বাতাস এই দিকে যায়। ফেরেলের সূত্র অনুযায়ী বাতাস উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। তাহলে এখানে লুসাই, আরাকান এই পর্বতগুলো বাধা হবে, এখানে বৃষ্টিপাত হয়। কিন্তু শীতকালে সূর্য অপেক্ষা করে দক্ষিণ গোলার্ধে, মকর ক্রান্তিতে। তাহলে স্থলভাগ অত্যন্ত ঠান্ডা থাকে, কিন্তু সমুদ্র ঠান্ডা হতে পারে না। কারণ এক বালতি পানির মধ্যে যদি আপনি ১ কেটলি গরম পানি ঢেলে দেন, তাহলে মিনিট সেকেন্ডের মধ্যে সব পানির উষ্ণতা সমান হয়ে যাবে। পানির এটা ধর্ম, ব্যাপনের এটা ধর্ম, তাপের এটা ধর্ম, সঞ্চালন হয় তাপ। তাহলে সমুদ্র কখনো খুব গরম বা খুব ঠান্ডা হবে না, কারণ এক অংশে সূর্য থাকলে আর এক অংশে মেরু অঞ্চল, বরফ আছে। তো শীতকালে স্থলভাগ অত্যন্ত শীতল থাকে, কিন্তু সমুদ্র ওইভাবে শীতল হতে পারে না। তাহলে সমুদ্রের স্থলভাগের বাতাস কি থাকে, ভারী থাকে, আর সমুদ্রের বাতাস কি থাকে, হালকা থাকে। তাহলে এখানে স্থলভাগে কি অবস্থান করছে, হিমালয়। তাহলে হিমালয়ের বাতাস দক্ষিণ দিকে আসছে, ফেরেলের সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে, ফলে এখানে তার জলীয় বাষ্প থাকছে না, ফলে শীতকালে বৃষ্টি হয় না, গ্রীষ্মকালে বৃষ্টি হয়। এগুলো $1,000,000 কোয়েশ্চেন অ্যান্সার, আপনারা এগুলো কোথাও খুঁজে পাবেন না। এই এক একটা প্রশ্নে আপনাকে পিলিতে টিকানোর জন্য কত বড় ভূমিকা পালন করবে আপনি বুঝতে পারেন না। আচ্ছা, মিজোরাম, কর্ণফুলী, লুসাই, এই যে এই লুসাই পাহাড় থেকে কর্ণফুলী উৎপন্ন। এখানে লুসাই, এখান থেকে কর্ণফুলী এসে বঙ্গোপসাগরে পড়েছে। যাই হোক, আমরা নেক্সটে চলে যাই। পৃথিবী তার অক্ষের উপর কোন দিকে ঘূর্ণয়মান? এটা আমি আগেই বলেছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এই কারণে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। পূর্ব থেকে পশ্চিমে যদি ঘুরতো তাহলে আমরা দেখতাম যে সূর্য পশ্চিম দিকে উঠবে। থিওলজি অনুযায়ী যদি যখন কিয়ামত হবে তখন কি সেমেটিক রিলিজন বা ইব্রাহিমিক রিলিজন অনুযায়ী বলে, যখন কিয়ামত হবে তখন পৃথিবী পশ্চিম দিক থেকে ঘোরা শুরু করবে, এই পূর্ব দিক থেকে ঘোরা শুরু করবে, সূর্য পশ্চিমে উঠবে। তাহলে পৃথিবী কোন দিকে ঘুরে বুঝবেন যে সূর্য যে দিক থেকে ওঠে তার বিপরীত দিক। বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা ৩২টা। যমুনা নদীর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। তাহলে এইটা আমাদেরকে একটু বুঝতে হবে, কি সেটা? এইটা হিমালয়,
এটা বাংলাদেশ। অ্যাকচুয়ালি যমুনা কিন্তু কোনো নদী না, আমি আপনাদেরকে দেখাই একটু। এখান থেকে মানস সরোবর, এই মানস সরোবর থেকে সাংপো, এখানে এসে ডিহং, এই দিক দিয়ে ব্রহ্মপুত্র ঢুকলো, ঢুকে এই জায়গায় ভৈরব বাজারে মেঘনার সাথে মিলিত হলো। এখানে আপনার ধরলা, তিস্তা, যমুনাশ্বরী, তারপরে হচ্ছে এই দিক দিয়ে করতোয়া, আত্রাই, বাঙালি, এগুলো আসলো। এই দিক দিয়ে আপনার কংস, সৌমেশ্বরী আসলো। তাহলে এটা ব্রহ্মপুত্র। এই দিক দিয়ে নেমে গেল পদ্মা। কিন্তু 44-এ প্রশ্নটা এসেছিল 1787 সালে প্রলয়ঙ্করী ভূমিকম্পের ফলে আপনার যে ঘটনাটা ঘটলো সেটা হলো প্রলয়ঙ্করী ভূমিকম্পের ফলে এই যে ইয়েটা হলো সেটা হচ্ছে এখান থেকে ফাটলের সৃষ্টি হলো, ফলে এখান থেকে ব্রহ্মপুত্রের প্রায় 70% পানি নিয়ে যমুনার সৃষ্টি হলো। সুতরাং স্বাভাবিকভাবেই আপনি যমুনা সৃষ্টি হলো। আর যমুনা থেকে আবার সৃষ্টি হলো এই দিক দিয়ে বংশী, এই দিক দিয়ে ধলেশ্বরী, ধলেশ্বরী থেকে শুরু হলো বুড়িগঙ্গা, এই দিক দিয়ে শীতলক্ষা, যে শীতলক্ষায় বুড়িগঙ্গা পড়লো। তাহলে আপনার যদি বলা হয় যমুনার শাখা নদী কোনটা, তাহলে বংশী আর ধলেশ্বরী। থ্যাংক ইউ। ডিজিটাল আইল্যান্ড মহেশখালী একমাত্র পাহাড় দ্বীপ। ওজোন স্তরের জন্য দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরো কার্বন। এটা আপনাকে একটু বুঝতে হবে। তাহলে সিম্পল দেখেন আপনি একটা জিনিস, যে এইটা হচ্ছে কি পৃথিবী। এখন পৃথিবীর এই জায়গায় যেটা, সেটা হচ্ছে টপো, 18 কিলোমিটার পর্যন্ত। এই জায়গাটা হচ্ছে স্ট্যাটো, মোরলেস 50 কিলোমিটার। এক এক ডিসিপ্লিন এক এক রকম কথা বলে। এখন এই জায়গাটায় অক্সিজেনের 3টা পরমাণু মিলে ওজনের একটা অণু দিয়ে ওজোন গ্যাস তৈরি হয়েছে। তাহলে সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি আসে, এইটা ফিল্টার করে পৃথিবীর জন্য কি হয়, বর্ণহীন হয়ে আসে। কিন্তু মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে এই যে সিএফসি ব্যবহার করে, এইটা যে উদ্যোগ আসে ওজোন স্তরকে ভেঙে ফেলে, ওজনের অণুকে ভেঙে অক্সিজেনের 3টা পরমাণুতে রূপান্তরিত করে। ফলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই অতি বেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকে পড়ে এবং মানুষের খুব ক্ষতি করে। এই জন্য ক্লোরোফ্লোরো কার্বন, এইটাই হচ্ছে ওজোন স্তরের জন্য দায়ী। কোনটি বদ্বীপ শ্রেণী নয়? নাব্য বদ্বীপ। নাব্য মানে হচ্ছে নৌ চলাচলের উপযোগী। ঠিক আছে। তাহলে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে, আগে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ক্লোরোফ্লোরার নাব্য মানে কি, নৌ চলাচলের উপযোগী। বদ্বীপ কিন্তু নৌ চলাচলের উপযোগী, সেটা এখনো পরিপূর্ণ দ্বীপে পরিণত হয়নি। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে বালিয়াড়ির উপস্থিতি। বালিয়াড়ি মানে বালু দিয়ে তৈরি মানে টিলার মতো জায়গা। সেটা কোথায় হবে? কক্সবাজার। বাংলাদেশের কোন অঞ্চলে ফ্ল্যাশ ফ্লড হয়? ফ্ল্যাশ মানে কি, হঠাৎ করে ক্যামেরার যেমন ফ্ল্যাশ করে, ছাট করে করে মানে ইয়ে বন্ধ হয়ে যায়। তাহলে হঠাৎ করে যে প্রবলেমটা হয়, আপনার সিলেটের উত্তরের দিকে মেঘালয় পর্বত আছে, মেঘালয় পাহাড় আছে, হিমালয়, মেঘালয় লুসাই, তার উত্তরে আবার ধরেন কুনলুন হিমালয়,
তাহলে এগুলো বৃষ্টি হলে হঠাৎ করে এখান থেকে পানি নেমে বন্যা হয়। কোনটি প্রাকৃতিক পরিবেশ দূষণ? সেটাও কোনটি প্রাকৃতিক পরিবেশ দূষণ? এসিড বৃষ্টি। এসিড বৃষ্টিটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইডটা কেমিক্যাল চেঞ্জ করে, ফিজিক্যাল চেঞ্জ করে না। বন্যা যেমন ফিজিক্যাল চেঞ্জ করে দেয়, সাইক্লোন ফিজিক্যাল চেঞ্জ করে দেয়, ভূমিকম্প ফিজিক্যাল চেঞ্জ করে দেয়, কিন্তু অ্যাসিড রেইন বা সালফার ডাই অক্সাইড কি করে না, ফিজিক্যাল চেঞ্জ করে না, এটা কেমিক্যাল চেঞ্জ করে। গাছের পাতা মরে যায়, গাছ হলুদ হয়ে যায়, মানে ত্বক কুচকে যায়, চুল পড়ে যায়, অকাল বার্ধক্য সৃষ্টি হয় এগুলোর কারণে। এখন আমরা পরেরটাই চলে যাব, সূর্য চন্দ্রের একে সরল রেখায় চন্দ্রগ্রহণ। এটা তো আমরা জানি। বায়ুমণ্ডলে ধূলিকণার শতকরা পরিমাণ 0.01, যে কারণে নদী হারিয়ে যাচ্ছে, পলিজম। এগুলো তো খুব সহজ ইয়ে। আগ্নেয়গিরির অভ্যন্তরে যে উত্তপ্ত গলিপদার্থ পদার্থ বের হয় আছে, তার নাম কি? এইটা একটু মনে রাখতে হবে। এইটা পৃথিবী, এই কেন্দ্রমণ্ডলে ৩,৪৮৬ কিলোমিটার। এই ৩,৪৮৬ কিলোমিটার জুড়ে লোহা আর নিকেল এত টেম্পারেচার যে সেটা গলে একেবারে পানির মতো হয়ে আছে, তরল হয়ে আছে, লিকুইড। এইটাকে বলা হয় ম্যাগমা। এই ম্যাগমাটা যখন আগ্নেয়গিরির মাধ্যমে কি হয়ে যাবে, ব্লাস্ট হয়ে কি বেরিয়ে যাবে, তখন সেটাকে বলা হবে লাভা। অর্থাৎ ভিতরে থাকলে সেটা ম্যাগমা, ব্লাস্ট হয়ে বেরিয়ে আসলে লাভা। খরাপ্রবণ জেলা কোনটা? রাজশাহী। কিসের জন্য? এই যে বরেন্দ্র, বরেন্দ্র অঞ্চল নিয়ে আমি কাজ করেছিলাম, একটা গবেষণা করেছিলাম। বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার, কিন্তু বরেন্দ্র অঞ্চলের গড় বৃষ্টিপাত হচ্ছে 110 থেকে 11 সেন্টিমিটার, কোন কোন বছর 75-80। এই জন্য এটা খরা। কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে? এটা টাঙ্গন নদী। এটা টাঙ্গন নদী। এই টাঙ্গনটা এরকম করে তাহলে এইভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে আবার বাংলাদেশে ঢুকে মহানন্দায় পড়েছে, মহানন্দা আবার যে পদ্মায় পড়েছে। ক্লিয়ার? এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে দেখেন 2-4 মার্কস পাওয়ার জন্য নিশ্চিত করে দিবে। নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি শুরু হয়? 23শে সেপ্টেম্বরের সাথে আরেকটা দিন হয় 21শে মার্চ, কারণ এই দিনে নিরক্ষ রেখা বা 0 ডিগ্রিতে খাড়াভাবে কিরণ দেয়। বায়ুমণ্ডলের উচ্চতম না, মানে ঠিকই বলেছে, সর্বশেষ স্তর যেটা এক্সোস্ফিয়ার বা বহি মণ্ডল। বাংলাদেশে কোন জেলায় নিচু জমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ, হাওড় অঞ্চল। গ্রিনল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর, কিন্তু সর্বাত্ম সম্পূর্ণ সঠিক নয়। সঠিক উত্তর কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। নিড টু এক্সপ্লেইন। আমরা দেখলাম এই ব্রিটিশ আইল থেকে শুরু করে এখানে ল্যাটিন আমেরিকা, গ্রিনল্যান্ডের অবস্থান ঠিক এই জায়গায়। তাহলে এইটা হচ্ছে
উত্তর মহাসাগর বা আর্কটিক, এটা ব্রিটিশ আইল্যান্ড। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আটলান্টিক, আর এখান থেকে শুরু করে আর্কটিক, অ্যান্টার্কটিক। তাহলে এটা অ্যান্টার্কটিক, এটা আর্কটিক, এটা আটলান্টিক। অ্যাকচুয়ালি আটলান্টিকের শুরু এই পর্যন্ত, এটা আটলান্টিক, কিন্তু বাকিটা আর্কটিক। শুধু আটলান্টিকে না, এটা আটলান্টিক আর্কটিক দুইটার মধ্যেই আছে আপনার হচ্ছে গ্রিনল্যান্ড। এইটা হচ্ছে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড, এটা হচ্ছে গ্রিনল্যান্ড। সুতরাং আপনি দেখছেন যেটার অধিকাংশ অংশই কার মধ্যে আছে, অধিকাংশ অংশই কার মধ্যে আছে, আর্কটিকের মধ্যে, কিছু অংশ আছে আটলান্টিকের মধ্যে, অর্থাৎ আটলান্টিক থেকে শুরু, আর্কটিকে যায় শেষ। এখন আমরা দেখব সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, বাংলা বান্ধে। এটা আমরা জানি। কোন নদীতে জোয়ার ভাটা হয় না? গোমতী। জোয়ার ভাটাটা কি কারণে হয়? টাইড অ্যান্ড এব, বঙ্গোপসাগরের স্রোত যখন ঢুকে যায় কার মধ্যে, উপকূলে বাড়ি দেয়, তখন এই নদীর পানিতে চাপ দেয়, নদীর পানি ঢুকে যায়। কিন্তু গোমতী তো আসছে কুমিল্লা থেকে, পশ্চিম দিকে যাচ্ছে, সুতরাং এখানে কোনো জোয়ার ভাটা হওয়ার কোনো চান্সই নাই। কোন পরিধিটা অপেক্ষাকৃত ব্যাপক? তাহলে 30টা ধরেন, এখন রাজনৈতিক অধিকার আপনি দেন মোরাললেস ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 18টা, মৌলিক অধিকার হচ্ছে 6টা, তারপরে সামাজিক অধিকার সাধারণত 6টা ধরা হয়, আর মানব অধিকার ধরা হয় প্রায় 30টি, নারী অধিকার ধরা হয় 28টি বাংলাদেশের ক্ষেত্রে, টেক্সট অ্যান্ড কনটেক্সট। সুতরাং ব্যাপক হচ্ছে মানব অধিকার। ডিমোস, এই ডিমো মানে কি? জনগণ। আর ডিমোস মানে ডিমোস মানে হচ্ছে সকল জনগণ, ডিমোস। তাহলে ডিমোস শব্দের অর্থ জনগণ, এটা গ্রিক শব্দ, গ্রিক শব্দ। ডিমোস থেকে এসেছে। ক্রেসি মানে অ্যাডমিনিস্ট্রেশন, তো ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের শাসন। গাঁজাখড়ি আদায়, এটা জনগণের শাসন না। সুশাসনের জন্য প্রয়োজন অনেক, ইউএনডিপি বলেছে হচ্ছে 9টা, ইউএনও বলেছে 8টা, বিশ্বব্যাংক বলেছে 4টা ভিত্তি, 6টা প্রধান উপাদান, সব মিলে 3টাই হচ্ছে কি? এই জন্য উত্তর হবে কি? সবগুলো। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, কারণ ডিমোসদের দুর্নীতি করা হয় জনগণ। সুশাসন দ্বারা শাসনের গুণগত দিক বোঝানো হয়। বিশ্বব্যাংক সুশাসনের যে 4টা ভিত্তি বলেছে, স্বচ্ছতা, আইনি কাঠামো, দায়িত্বশীলতা, অংশগ্রহণমূলক। আর ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাংক যেটা প্রমোট করে 6টা উপাদান, সেটা কি কি? অর্ডার, সিকিউরিটি, ফ্রিডম, জাস্টিস, ইফেক্টিভনেস অ্যান্ড ইফিসিয়েন্সি, আর নো করাপশন। তাহলে এটা সাধারণত শাসনের আপনার ইনফ্রাস্ট্রাকচার না, শাসনের বেসিক স্ট্রাকচার না, শাসনের টোটাল সেট আপ না, শাসনের যে গুণগত দিকটা সেটা মেজার করা হয়। সংস্কৃতি ভেদে নৈতিক মূল্যবোধ স্বতন্ত্র। অ্যাকচুয়ালি ইউরোপীয়রা কি করে? পরস্পরকে কিস করে, এটা খারাপ হিসেবে দেখা হয় না। ইসলাম ধর্মে কি করা হয়? ঠোঁট কেটে ফেলা হয়। ইউরোপীয়রা হলোয়ান উৎসব করে, তারপরে ইউরোপিয়ানরা মাস্ক সেক্স করে। একটা মাস্ক ফেস্টিভ্যাল থাকে রোমানরা,
এই ফেস্টিভ্যালে যায় তারা মাস্ক পরে যে যার সাথে পারে সেক্স করে, এতে কোনো ধারা বাধা নাই। হলো আনে তারা জিন ভূত এগুলো সেজে অভিনয় করে। আরব সংস্কৃতিতে এটা যান, আপনার কি কোনোভাবেই গ্রহণীয় না। হিন্দু বা মানে সরি রোমান ল্যাতিন দেবদেবীরা সাধারণত মানে অর্ধনগ্ন হয়ে পোজ দেয়, কিন্তু ইব্রাহিমিক রিলিজনের কারো আপনি কি করতে পারবেন না, চেহারা দেখাইতে পারবেন, এটা খারাপ। সনাতন ধর্ম বুদ্ধর মূর্তি আছে, সনাতন ধর্মের দেবদেবীর মূর্তি আছে, গ্রিক রোমান গডের মূর্তি আছে, কিন্তু মুসলমান নবীদের রাসূলদের ইহুদি খ্রিস্টান এটা করলে তারা খেপে যাবে। তাই নৈতিকতা এইটা ধারণাটা এক এক নিগোষ্ঠীর মধ্যে এক এক রকম দেখায়। সক্রেটিস শিক্ষা, সক্রেটিস শিক্ষার 4টা স্টেপ বলেছেন। সক্রেটিস শিক্ষার 4টা স্টেপ বলেছে। প্রথম স্টেপ বলেছেন যে I am the most intellectual people of this planet of the earth. This is only because I know the fact of nothing. আমি এই গ্রহের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, কারণ আমি জানি যে আমি কিছুই জানি না। নিজের অজ্ঞতাকে আবিষ্কার করতে পারাই বিজ্ঞতা। দ্বিতীয় কথা সক্রেটিস বললেন, never chase down success, but excellency and perfection. If you are excellent and perfect, success will chase you up. জীবনে কখনো সফলতার পিছনে ছুটবেন না, ছুটবেন স্কিল এবং এক্সেলেন্সির পিছনে। আপনি যদি স্কিলড হন, আপনি যদি এক্সেলেন্ট হন, সফলতা কবরেজও আপনাকে খুঁজে আনবে। তৃতীয় কথা, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। প্রথমে নিজেকে যোগ্য করে তুলো, তারপর কি করো, আশা করো। তোমার সাধের সমান তোমার সাধ্যকে বাড়াও। চতুর্থ কথা, I to die, you to live, only Almighty know who gonna be better. আমি মরতে যাচ্ছি, তোমরা বেঁচে থাকো, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তাই জানে কে ভালোর দিকে যাচ্ছে। অর্থাৎ সর্বাবস্থায় সন্তুষ্টি। তাহলে তার মূল কথা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হবে সত্যের আবিষ্কার আর একটা মিথ্যার পতন। তার একটা সক্রেটিসের প্লেটোর দি আইডিয়ালিস্টের দি সিম্পোজিয়ামে তিনি একটা উদাহরণ দিয়েছেন এটার মাধ্যমে। এথেন্স, স্পার্টা, কোরিন্থ, থিবেস, থিনিস, মাইসিনিয়া, মেসিডোনিয়া, আর্গোস, ইথাকা, ডেলফির সব শাসকরা একত্রিত হলো। তারা অলিম্পাস পর্বতের নিচে মদ খেলো, বাইজি নাচালো এবং তারা পরস্পরের সাথে সলা পরামর্শ করলো যে সক্রেটিসের মুখ বন্ধ না করতে পারলে আমাদের শাসন ব্যবস্থা টিকে থাকবে না। তারা সক্রেটিসকে ডেকে যেটা বলেছিল, সক্রেটিস যেটা বলেছিল সেটাই শিক্ষা মূল্যবোধ। তারা সক্রেটিসকে বলল, মিস্টার ম্যাডম্যান, what do you want, coin or crown? এই পাগল, কি চাস? কয়েন চাস না মানে টাকা চাস, না ক্রাউন বা মুকুট চাস? তখন সক্রেটিস বলল, ক্রাউন? what is the benefit of crown? Crown is always lies on stupid head. বোকার মাথায় সবসময় কি থাকে? মুকুট থাকে। মুকুট দিয়ে আমি কি করব? আমার মাথায় মুকুট আছে মানে আমি বোকা। And coins, if you want to stand up your vertebrae and backbone, 3 bread is enough. মেরুদণ্ডকে সোজা রাখতে গেলে 3টা রুটি যথেষ্ট। সুতরাং আমি এই টাকা দিয়ে কি করব? তখন তারা একটা ডিসপ্লে খুলে দিল, দিয়ে বলল, look, look, look and look. These are the world's best, most beautiful ladies, women and girls of Greek, Olympian and Iberian Peninsula. These are one of the most beautiful ladies, women and girls of Mediterraneans. If you like one, you can take, or if you like all, you can take. এখানে গ্রিক পেনিনসুলা, আইবেরিয়ান পেনিনসুলা এবং মেডিটেরিয়ানের সবচেয়ে সুন্দরী 100 জন নারী আছে, তুই যাকে ইচ্ছা বেছে নে। এর মধ্যে যদি না পারিস তাহলে সবাইকেই নিয়ে নে। তখন সক্রেটিস তাদের দিকে তাকালো, তাকিয়ে বলল, বিউটিফুল? হু ইজ বিউটিফুল? দে অল আর ফুল। Beauty generating brain and flashing through the face. Face is the index of mind and eyes is the windows of heart. কে সুন্দরী? এখানে কেউ সুন্দর নেই, সব বোকা, বলদ। সৌন্দর্য তৈরি হয় মগজে এবং মুখ দেখলে মন পড়া যায়, চোখ দেখলে হৃদয় পড়া যায়। সৌন্দর্য ছড়িয়ে পড়ে চোখে মুখে, এরা কেউ সুন্দরী না। তখন তারা খেপে গেল,
দিয়ে বললো ওয়ান্ট ইউ স্টপ ইউর মাউথ, মুখ কি বন্ধ করবি না তাহলে? তখন সক্রেটিস বলল, হু গেভ মি দ্য মাউথ? দ্য অলমাইটি, ইফ ইউ অর্ডার আই উইল ওবে। যিনি মুখ সৃষ্টি করেছে তিনি যদি মুখ বন্ধ রাখতে বলে তাহলে আমি মুখ বন্ধ করব। এইটাই হচ্ছে শিক্ষা মূল্যবোধ। অর্থাৎ সক্রেটিসের ভাষায় শিক্ষার মূল মূল্যবোধ হবে সত্যের বিকাশ এবং মিথ্যার পতনের জন্য লড়াই করে যাওয়া। প্রত্যেক ব্যক্তির যোগ্যতা অনুযায়ী অধিকার আছে, এটা অর্থনৈতিক স্বাধীনতা। অধিকার ভোগ কর্তব্য পালনের মধ্যে কিসের মঙ্গল নিহিত? সমাজ। অ্যাকচুয়ালি অধিকার ভোগ এবং কর্তব্য এটা সামাজিক কনসেপ্ট, সমাজ। জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। মৌলিক স্বাধীনতা মানে বেসিক রাইট। বেসিক রাইট সাধারণত পৃথিবীতে, বাংলাদেশ সহ পৃথিবীতে ধরা হয় 18টা। আপনাদেরকে আমি দেখাই, 27 থেকে 44 অনুচ্ছেদ সংবিধানের, এটাকে বলা হয় বেসিক রাইট। কল্পনা প্রসূত মূল্যবোধের উদাহরণ। অ্যাকচুয়ালি 10টা যে মূল্যবোধ আছে, 10টা মূল্যবোধের মধ্যে কল্পনা প্রসূত মূল্যবোধ নামে কিচ্ছু নাই। এটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, তারপর হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, আধুনিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ। তাহলে এইটা পরে হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধের মধ্যে। সাংস্কৃতিক মূল্যবোধ। তাহলে সাংস্কৃতিক মূল্যবোধ কি? আর্ট, বিউটি, লিটারেচার, কালচার। এই 4টা মিলে যে এখানে দুজনকে প্রমিনেন্ট ধরা হয়, অ্যারিস্টটল আর কিটস, এই দুজনকে প্রমিনেন্ট ধরা হয়। নৈতিক চেতনার ইচ্ছামূলক উপাদান কোনটি? নৈতিক আদর্শ। অ্যারিস্টটলের মতে সততা কি? আচ্ছা, অ্যারিস্টটল তার দি ইথিক্স এখানে তার সততা সম্পর্কে তুলে ধরেছেন। উনি বলেছেন যে 4টা ভিত্তি থাকতে হবে, না হলে সেটা মূল্যবোধ হবে না। লজিক বা সেটা যৌক্তিক হতে হবে, অ্যাস্থেটিক বা সেটা নান্দনিক বা সুন্দর হতে হবে, ইথিক্স বা সেটা নৈতিক হতে হবে, আর সোশিয়াল ফিলোসফি সেটা সমাজ দর্শন স্বীকৃত হতে হবে। 4টা হলে কি হবে? মূল্যবোধ বা সততা। কিন্তু এদিক ওদিকে যাবেন না, এখান থেকে অনেক কোশ্চেন আসে। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ক্লাস কেমন লাগছে বা সলভ ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে আপনারা জানাবেন প্লিজ, এটা আমার রাইট। সমাজে 2 শ্রেণীর মানুষ থাকে, চরম পন্থী আর কি নরম পন্থী। এই 2 পন্থার যখন মধ্যপন্থী হবে তখনই সেটাকে বলা হবে গোল্ডেন মিডস। তাহলে যখন আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হবেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবেন থেকে শুরু করে আপনি যাই হবেন, আপনার অফিসের মূল্যবোধ
থেকে শুরু করে সব ধরনের মূল্যবোধ আপনি নির্ধারণ করবেন কি দিয়ে? আপনি গোল্ডেন মিন করবেন। গোল্ডেন মিন করলে সবাই মোটামুটি সেটা কি করে নেবে, মেনে নিবে। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা দেখব, তাহলে আমরা যে জিনিসটা দেখব, কর্তব্য কি, নীতিনিষ্ঠ আচরণ। ঠিক আছে, এবার আমরা মানবাধিকার কোন অধিকারের কথা বলা হয়েছে? আইনগত অধিকার। মানবাধিকার বলা হয়েছে আইনগত অধিকার। কনস্টিটিউশন অ্যাট গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, কার্ল জে ফ্রেডরিক। ন্যায় নীতির দিক থেকে অন্যায় তার রাজনৈতিক দিক থেকে ন্যায় হতে পারে না, জিসি ফক্স। ওইটা ইয়েটা আউট হয়ে গেল, এই কমেন্ট করছে ছেলে ইয়ে থেকে, আমিও তো দেখলাম যে নাই, যেটা ইয়ে দিয়েছিলেন যেটা। আবার আসলো তাহলে। আচ্ছা, যা হোক, আবার লাইন এসেছে, অসুবিধা নাই। লোক প্রশাসনের প্রকৃতি কিরূপ? এটা বাস্তবিক। সুশাসনের পথে অন্তরায় শাসন ক্ষমতা, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। এরপরে সুনীতি গ্রহণে সরকারকে বাধ্য করার দায়িত্ব কার? নাগরিকের। সামাজিক মূল্যবোধ হলো একটি মানদণ্ড, এটা হচ্ছে 7। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি? উদারতাবাদ। সার্বভৌমত্ব কি? রাষ্ট্রের চরম ক্ষমতা। এই জিনিসটা আপনাকে ভালো করে একটু বুঝতে হবে, সার্বভৌমত্ব থেকে কি প্রশ্ন আসে। তাহলে সিম্পল, উইলবি ডু গো। তাহলে 1648 খ্রিস্টাব্দে ওয়েস্ট ফেলিয়ান অর্ডার। কি অর্ডার? 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়ান অর্ডার। এই ওয়েস্টফেলিয়ান অর্ডার অনুযায়ী 4টা জিনিস নির্ধারণ করা হলো। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ স্টেট সোভারেন্টি, সব রাষ্ট্রের মর্যাদা সমান। প্রিন্সিপাল অফ স্টেট ইকুয়ালিটি, সব রাষ্ট্রের মর্যাদা মানে সব রাষ্ট্রের সমতা। প্রিন্সিপাল অফ নন ইন্টারফেয়ারেন্স এন্ড প্রিন্সিপাল অফ কোএক্সিস্টেন্স। আর সকল রাষ্ট্র কি দিয়ে নির্ধারিত হবে? সকল রাষ্ট্রকে ট্রিট করা হবে রাজাকে দিয়ে না, সেই জাতিসত্তাটাকে দিয়ে। জনগণই সকল ক্ষমতার উৎস। এই জনগণই সকল ক্ষমতার উৎস, এটা হচ্ছে ওয়েস্টফেলিয়ান অর্ডার। ঋণগ্রস্ত মানুষকে সাহায্য করা নৈতিক মূল্যবোধ। নিচের কোনটি স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? সংবিধান প্রতিপালন। আচ্ছা, সুশীল সমাজের কাজ কি? সরকারের দিক নির্দেশনা দেওয়া। সুশীল সমাজের কাজ হচ্ছে, সুশীল সমাজ কি? সিভিল সোসাইটি। হোয়াট ইজ সিভিল সোসাইটি? কে সিভিল সোসাইটি? সরকারের
অ্যাডমিনিস্ট্রেশনে 3টা সেগমেন্ট আছে। গভর্নমেন্ট বা সোভারেন্টিকে 1789 সালে মন্টেস্কু তার স্পিরিট অফ দ্য ল গ্রন্থে সোভারেন্টিকে 3টা ভাগে বিভক্ত করেছে। লেজিটিমেসি, আইন বিভাগ, এটা আইন তৈরি করবে, এখানকার সদস্য হচ্ছে সংসদ সদস্যরা। তারপরে এক্সিকিউটিভ, এখানকার সদস্য হচ্ছে আমলারা এবং সরকারি কর্মকর্তারা যারা আইনকে বাস্তবায়ন করবে। এরপরে হচ্ছে কি জুডিশিয়ারি, যারা আইনের ব্যাখ্যা এবং বিচার করবে। তাহলে সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টার মধ্যে তাদের কি নাই, অংশগ্রহণ নাই, কিন্তু সরকারি নীতি নির্ধারণে এবং সিদ্ধান্ত গ্রহণে তারা যথেষ্ট ভূমিকা পালন করে। তাহলে সেটা হচ্ছে সিভিল সোসাইটি। 6টা প্রমিনেন্ট সিভিল সোসাইটি আছে, যারা হচ্ছে দেশীয়, বিশেষ করে যাদের মতামত জনগণকে প্রভাবিত করতে পারে, জনমতকে প্রভাবিত করতে পারে, তারাই সিভিল সোসাইটি, অর্থাৎ প্রমিনেন্ট পার্সোনালিটি। ই গভর্নেন্সের মধ্যে সরকারি কর্মকাণ্ডের সমন্বয় সাধন সহজ হয়। গুড। অটোমেশন, ই গভর্নেন্স মানে অটোমেশন, মানে সবকিছু ম্যানুয়ালি না করে মেশিনারিজের মাধ্যমে সমাধান করা। অধিকারের প্রধান বৈশিষ্ট্য উপরে সবগুলো। নাগরিকের সামাজিক অধিকার কোনটা? সম্পত্তি ভোগের অধিকার, এটা সাংবিধানিক অধিকার। বাংলাদেশে আমলাতন্ত্র কোন ধরনের? এটা উপনিবেশিক। উপনিবেশিক আমলাতন্ত্র বলতে বোঝায় আমাদের আমলাতন্ত্র শুরু করলো কারা? তুর্কিরা। তুর্কিদের পরে মুঘল আসলো, মুঘলদের পর ব্রিটিশ আসলো, ব্রিটিশের পর পাকিস্তানি আসলো। ওই আমলেই যে গভর্নেন্স সিস্টেম সেটাই থেকে গেছে, সেটা খুব বেশি ম্যাসিভ পরিবর্তন হয়নি, এই জন্য উপনিবেশিক। নিজের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলীর বিকাশ ঘটে পরিবারে। সক্রেটিস বলেছে 4টা স্টেপ। পরিবার থেকে মানুষ আচরণ শিখে, সমাজ থেকে আচার শিখে, ধর্ম থেকে নৈতিকতা শিখে, রাষ্ট্র থেকে আইন শিখে। সুতরাং প্রথম ভিত্তি হচ্ছে পরিবার। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। পলিটিক্যাল আইডিয়ালস, এটা বার্ট্রান্ড রাসেল লিখেছে। আমাদের সমাজে বসবাস করি না, আমরা ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। নৈতিক অনুশাসন। নৈতিকতা মূলত সামাজিক ব্যাপার। নৈতিকতাটা কি? মূল্যবোধকে পালন করা, অর্থাৎ ভালো কাজকে করা, খারাপ কাজকে বর্জন করা, এটাই নৈতিকতা। সুতরাং সামাজিক। কোন ধরনের কাজটি নৈতিকতার অন্তর্ভুক্ত? ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। লর্ড ব্রাইস। বুদ্ধি বিবেক, হ্যাঁ ঠিক আছে। সাম্য বলতে মানুষে মানুষে কেমন প্রেক্ষাপট? সমতা। ই গভর্নেন্স, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। দি রিপাবলিক গ্রন্থ প্লেটো। আসলে প্লেটোর 4টা গ্রন্থ আপনার নাম মনে রাখতে হবে। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দি রিপাবলিক, তারপর দি লজ, দি আইডিয়াল স্টেট, দি সিম্পোজিয়াম। এই 4টা গ্রন্থের নাম আপনাকে মুখস্থ রাখতে হবে। গভর্নেন্স শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, খ্রিস্টপূর্ব 5 শব্দ। এর অর্থ হচ্ছে সুশৃঙ্খলিত শাসন। ভোটাধিকার হলো যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, বাংলা এটা কর্তব্য। হ্যাঁ। গুড গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট ফর কান্ট্রিজ এট অল স্টেজ অফ ডেভেলপমেন্ট, এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। গুড। স্বাধীনতার রক্ষা কবচ আইনের শাসন। নৈতিক ঔচিত্যবোধের মানুষের কেমন সহায়তা করবে? বুদ্ধিমান, ভদ্র, নিরপেক্ষ, শক্তিশালী। গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সুশাসনের। আইনের শ্রেষ্ঠতম উৎস আইনসভা, অর্থাৎ আইনটাকে গ্র্যান্ড করে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্টই সবচেয়ে বড় ক্ষেত্র। জনগণ মূলত শাস্তির ভয় আইন মান্য করে চলে, এটা জেরেমি বেনথাম বলেছে। নিচের কোনটি সাংস্কৃতিক উপাদান নয়? আইন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইউ আর ভেরি গুড, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। যে 2-একটা কনফিউশন ছিল এগুলো ক্লিয়ার করে দিয়েছি। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন। এই 2টা চ্যাপ্টারে খুব সহজেই 10-10-এ 20 মার্কস পাওয়া যায়, খুব সহজেই 20 মার্কস পাওয়া যায়। আশা করি সবার সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন, যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন। এখন মেসেঞ্জারে করবেন। 2-1জন মানে নিজের কাজ বাদ দিয়ে আজগুবি ডিস্টার্ব করতে আসে, এরা এগুলো করবেন না।
কারণ ভাই আপনার সময় নষ্ট করে আমাকে কষ্ট দিয়ে কি লাভ আপনার? যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আই ওন্ট মাইন্ড। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।